এই খুকি, তোমাকে কত বছর এসেও দেখছি তুমি চা তুলতেছো, এখনো দেখতেছি তুমি চা তুলতেছো, ঘটনা কি? সো হ্যালো ইউটিউব, হিস্ট্রি ফুয়াদ রাজা অ্যান্ড ওয়েলকাম টু দি এশিয়ান স্টোরি। সো আমাদের আজকের ব্লগের শুরুটা এখান থেকেও হয়েছে অ্যান্ড আমরা যাচ্ছি আইসিসিবির সামনে। বিকজ অফ আইসিসিবির সামনে আমাদের আরেকজন কো রাইডার ওয়েট করতেছে, তারা অলরেডি আসছে অ্যান্ড আমরা রওনা দিছি। অ্যান্ড সকাল সকাল প্যারা পাইতেছি সেটা হচ্ছে কালকে রাতে বাইকের মধ্যে হাওয়া দিছি, এখন দেখি যে হাওয়া কমে গেছে, কারণ আজকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ অনেক কিছু বাঁচছি অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার বাইকে ক্যারিয়ার লাগাইছি। ফিলিং অন্যরকম, ভালো লাগতেছে, এখন মনে হইতেছে ট্যুর করতেছি। সো অবিরাও রেডি হয়ে গেছে, দুইটা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স, ভার্সন 4 ডিলাক্স, দুইটাই কালো কালারের গাড়ি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মোটামুটি 300 ফিট খালিই আছে, সূর্য উঠে গেছে। চাইছিলাম সূর্যের আগে বের হবো, কিন্তু হইলো না। অ্যান্ড চাইছিলাম এখানে একটু ফুটেজ নেবো, তাও হইলো না। লাস্ট টাইম গেছিলাম আমরা আর শাবাব ভাইরা, তখনও দুইটা বাইক ছিল। এবারও হচ্ছে আমরা আর অভিরা, এবারও দুইটা বাইক। অ্যান্ড লাস্ট টাইমও শুক্রবারে গেছিলাম। যাই হোক, আমরা রওনা দেই। এই যে লুকিং গ্লাসে অভিদেরকে দেখা যাচ্ছে। সো আমরা চিল রাইডে চালায় যাব, লাইক হচ্ছে স্পিড আমাদের থাকবে সোবারোতে, বেশি ফাস্টে চালাবো না, বেশি স্লোও চালাবো না, কারণ অভি হচ্ছে ফার্স্ট টাইম ট্যুরে যাচ্ছে, হয়তো বা এত বড় ট্যুরে যাচ্ছে আমি জানি না, আমি যতটুকু জানি সেটাই আপনাদেরকে বলছি। বাট ও যে সাভারটা বলে ওইদিকে প্রায় টাইমে যায়, বাট এত দূরে লং ডিস্টেন্স ফার্স্ট টাইম যাইতেছে, খুব একটা প্রেশার দিয়ে চালানোটা ঠিক হবে না আর কি। দেখি কয়টা বাজে গিয়ে পৌঁছাই, আর মাঝ রাস্তায় দাঁড়াবো, চাটা খাবো, ব্রেকফাস্ট করবো, আছে অনেক কাজ আছে। আজকে আমাদের এফজেডএস ভার্সন 4 এই বাইকটার মোটামুটি রাইডিং একটা এক্সপিরিয়েন্স নেওয়া যাবে, লং রাইডে কেমন এক্সপিরিয়েন্স দেয় অ্যান্ড আপনাদেরকেও দিতে পারবো। সো আজকে আমি প্ল্যান করতেছি যে এরকম একটা রিভিউ আপনাদেরকে শেয়ার করার। এইদিকে আবার কি, আজকে 300 ফিটের জায়গায় জায়গায় জট, ওই যে পাশের লেনটাতে যাইতে দিতেছে না, যার কারণে হচ্ছে যারা ওদিক থেকে যাতায়াত করে তারা এখন এই দিকের লেনে চলে আসছে। এতক্ষণ পরে আমি ব্যাপারটা বুঝলাম। ফার্স্টে তো মনে করছি কিরে ভাই আজকে সবাই উল্টা পথে আসতেছে কেন। আজকে মোস্ট প্রবাবলি আর্মিদের কোন একটা প্রোগ্রাম চলতেছে। আমরা স্পিড মেনটেন করতেছি 50-60 এরকম, বেশি না আবার কমও না, চেষ্টা করতেছি এটার মধ্যে চালাইতে। আর এখন তো একটু ফ্রি আছে, সামনে যখন ওই যে বালু ব্রিজ ক্রস করবো তারপর থেকে শুরু হবে ঝামেলা আলা রাস্তা। বুঝলাম না, আমি ভাবছিলাম সকাল সকাল রাস্তাটা খালি পাবো, কিন্তু এখন দেখতেছি রাস্তাটা পুরাই জ্যাম। বালু ব্রিজের কাছাকাছি চলে আসছি, কিন্তু এই যে দেখেন দাঁড়ায় আছি, কোনো দিকে যাওয়ার ওয়ে নাই, একদম এই সাইডের লেনটাতে ঢুকে গেছে, তারপরে যাইতে পারতেছি না। চারপাশে সব বন্ধ হয়ে আছে। আমাদের যেটা করতে হবে, আমরা এই যে ব্রিজটার সামনে চলে আসছে, এখান দিয়ে একটা ইউটার্ন নিতে হবে, নিয়ে দেন ওইদিকে যেতে হবে। ভাই রে ভাই, এতক্ষণ যে কি পরিমাণ পেন নিয়ে বাইক চালাইতে হয়েছে, রাস্তা কাটা জানলে এখান দিয়ে আসতাম না। লাস্ট 1 বছর আগে এই রাস্তা দিয়ে গেছিলাম, আর 1 বছর পরে, ঠিক এক্স্যাক্ট 1 বছর পরে আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি। সো কোনো আইডিয়া ছিল না, যদি জানতাম তাহলে এই রোড দিয়ে কখনোই ঢুকতাম না। এতে বরং আমরা যদি যাত্রাবাড়ি হয়ে ঘুরে আসতাম তাহলে আমরা আরও আগে চলে যেতাম। তো যাই হোক, ইনশাল্লাহ যাওয়ার সময় আর এই রাস্তা দিয়ে যাবো না। তো ফ্রি রোডে উঠছি, এখন খালি যদ্দূর পাবো তদ্দূরের মধ্যে টানবো, কারণ সামনে আবার বাজারগুলো শুরু, যার কারণে খুব একটা হয়তো চালাইতে পারবো না, জ্যাম ট্যাম থাকবে, মানুষজন বেশি থাকবে, আর এই রোডটার মধ্যে অনেক গাড়ি ঘোড়া থাকে, অনেক চিন্তা ভাবনা করে চালাইতে হবে। পিছনে হোটেল দেখে কি মনে হচ্ছে, আমরা এখানে স্টে করতেছি না, আমরা এখানে হচ্ছে সবাই একটু রেস্ট করার জন্য দাঁড়াইছি। এখানে অভিপ্রতিবার আসলে এই হোটেল এক্সের মধ্যে কি জানি দিয়ে যায়, তা আজকে আমাদেরকে বলছে দোস্ত তোরাও দিয়ে যা, তা আমরাও দাঁড়াইছি এখানে। মানে মেনলি হচ্ছে আমরা এখানে একটু ওয়াশরুমটা ইউজ করছি, ওটার মোটামুটি এনভায়রনমেন্ট ভালো। না না না, ওকে। সো আমরা এখন আছি হচ্ছে শিবপুর নরসিংদীতে আছি, আর এদিকে একটু ফাঁকা রোড হওয়ার কারণে মোটামুটি টানা যায়, হালকা পাতলা টানতেছি, বেশি জোরে টানতেছি না, কারণ আমার বাইক ব্রেকিং পিরিয়ডে আছে। এই পর্যন্ত যদি আমি বলি এফজেডএস নিয়ে এতটুকু পর্যন্ত আসছি,
বলতে পারেন এফজেডএস নিয়ে এটা আমার ফার্স্ট ট্যুর, আর কোনো ট্যুর দেওয়া হয় নাই, কারণ ব্রেকিং পিরিয়ডে এখনো কমপ্লিট হয় নাই। সো ব্রেকিং পিরিয়ডে নিয়ে আসছি, কিন্তু যদিও ব্রেকিং পিরিয়ডে এত লোড দেওয়াটা ঠিক না, যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি একটু কমফোর্টেবল মেশিন দরকার। সো এই জন্য এফজেডএস ভার্সন 3টা নিয়ে আসছি। আর হ্যান্ডেলবারটা উঁচু করার কারণে মানে যখন পিছনে কেউ থাকে পিলিয়ন, তখন এই বাইকটা অনেক বেশি কমফোর্টেবল হয়ে যায়। কিন্তু স্টক হ্যান্ডেলবারটাতে আমি খুব একটা মজা পাই নাই। এটা আমার হেলথ ইস্যুর কারণে হয়তো আমি পাই না, অনেকেই আপনাদের যাদের হেলথ ইস্যু নাই তাদের জন্য হয়তো বা খুব একটা প্যারা হবে না। তবে আমি মনে করি এই বাইকটা যেহেতু ক্রুজার সিস্টেমে বানানো হয়েছে, সো এই বাইকটাকে আরেকটু কমফোর্টেবল করা উচিত, মানে হ্যান্ডেলবারটা একটু রাইজ করে দেওয়া উচিত ইনভিল কোম্পানি থেকে আর কি। এই বাইকটা নিয়ে খুব একটা জোরে চালাচ্ছি না, 70-80 পর্যন্ত মনে উঠাইছি। অ্যান্ড ওভারটেক করতে আসলে যে যেভাবে বলে মানুষ যে প্যারা অতটা প্যারা না। আরে অভি তো ভালো টানতেছে অভি ভালোই চালায়। আমি অভিকে নিয়ে একটু কনফিউজ ছিলাম যে যেহেতু অভি কখনো বাইক নিয়ে অত বড় ট্যুর দেয় নাই, বাট মাশাআল্লাহ সে ভালোই চালায়, যথেষ্ট ভালো চালায় অ্যান্ড সোবারও হতে চালাচ্ছে। আমাদের আজকের ট্যুরটা না একদম রিল্যাক্স, কোনো প্যারা নাই, কোনো টানাটানি নাই, কোনো তাড়াহুড়া নাই। যতবার দাঁড়ানোর ইচ্ছা দাঁড়াবো, যতবার বসার ইচ্ছা বসবো। স্লো রাইড করার হলে স্লো রাইড করবো, ফাস্ট রাইড করার হলে ফাস্ট রাইড করবো। সো আমরা রিল্যাক্সে, যেটা আমি এই টাইপের ট্যুর আমি পছন্দ করি। তবে হ্যাঁ, যাইতে মনে একটু সময় লাগবে আর কি, মানে ওখানে যে উঠতে আল্লাহ পাক সহি সালামতে নিলে উঠতে হয়তো বা লাঞ্চ টাইম পার হয়ে যাবে। আমরা এখন আছি বারোইচা বাজার, বেলাব, নরসিংদী। সময় হচ্ছে 10টা 26। এখন অনেক দূর যেতে হবে, এখনো 150 কিলোমিটার মতো বাকি আছে। খাওয়া দাওয়া হয় নাই, প্রপার খাওয়া দাওয়া হয় নাই। সো আমরা চিন্তা করতেছি, কুকুর ডগি ডোন্ট। আমরা চিন্তা করতেছি হচ্ছে ভৈরব ব্রিজ পার করার পরে যে হোটেলগুলো পড়ে, লাস্ট টাইম যেখানে খাইছিলাম, কি জানি নাম হোটেলের, জান্নাত হোটেল। সো ওই হোটেলে খাওয়াটা খুব মজা লাগছে, তো ওইটাতে খাবার চেষ্টা করব। ভৈরব দেখাইতেছে 11 কিলোমিটার। আচ্ছা, ভৈরব আর বেশি দূরে নেই, তার মানে আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ সকালের নাস্তাটা খাবো। আর সিলেট দেখাচ্ছে 168 কিলোমিটার। তো টুকটুক করে চলে যাই। আর সোফার সো গুড, প্যারা লাগতেছে না। একটু হালকা পাতলা বাম ব্যথা হয়ে যেতেছে, কারণ এক নাগারে এতক্ষণ বসে থাকাটা আর জ্যামের মধ্যে গাড়ি ঠেলাটা হচ্ছে প্যারা, নাথিং এলস। রাস্তা এদিকে মোটামুটি ওয়াইড আছে, আর একটু ফাঁকা টাকা থাকে, মানে বাজারগুলোর আগে জ্যাম থাকে। বাজারগুলো ক্রস হয়ে গেলে মোটামুটি চালানো যায়। যেমন আমাকে অভি ক্রস করে অনেক আগে চলে গেছে, আমি বাজার আটকা পড়ছি। আমরা যে নতুন ক্যারিয়ারটা আমরা লাগাইছি, আমি একটু টেনশনে ছিলাম যে পিছনের সাইডটা বাইক অনেক বেশি ভারী হয়ে যাবে না তো, কারণ পিলিয়ন বসবে, আবার ব্যাগ ট্যাগ সবকিছু মিলাই। এখন দেখতেছি মোটামুটি ব্যালেন্সটা আলহামদুলিল্লাহ ভালোই আছে, তো প্যারা লাগতেছে না। আর এই বাইকটা ভোটকা টাইপের, তো এটার সাথে মোটামুটি ভালোই গেছে আলহামদুলিল্লাহ, দেখতে ভালোই লাগে। জাস্ট বাইকটার একটাই ল্যাকিং, সেটা হচ্ছে বাইকটাতে পাওয়ার একটু কম। যদি বাইকটাতে পাওয়ার দিত ভাই, আমার কথা হচ্ছে এটার গিয়ার ইন্ডিকেটর না দিলেও চলে, কারণ আমরা যারা বাইক চালাতে অভ্যস্ত, আমাদের মোটামুটি এই ব্যাপারে একটা আন্দাজ হয়ে যায়। কিন্তু পাওয়ারটা লাগে। আর এর মধ্যে আমার ভার্সন 4 ডিলাক্স মডেল, এটার মধ্যে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল দিছে। এটা একটা ইম্পর্টেন্ট কথা, আপনারা শুনেন। এই ট্র্যাকশন কন্ট্রোলটার কাজ হচ্ছে, যেটা আমি ফিল করছি, বাইকের তো এমনি যে হর্স পাওয়ার খুব একটা বেশি না। এর মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল অন করা অটো থাকে, আর ট্র্যাকশন কন্ট্রোল অন করা থাকলে যেটা হয়, আপনি ইনস্ট্যান্ট যে রেপ দিবেন ওভারটেক করার সময় বা যে কোনো জায়গায় ওঠার সময়, তখন কি হয়, পাওয়ারটা কাটে। অ্যান্ড হাই রেপ করলে পাওয়ারটা প্রচুর পরিমাণে কাটতে থাকে, তখন মনে হয় যে বাইকে পাওয়ার না, এরকম ফিল হয়। অ্যান্ড এক্সস্ট সাউন্ডের মধ্যেও হালকা পাতলা চেঞ্জেস আসে। যেমন এই যে এখন আমি বাইকটা চালাচ্ছি, ট্র্যাকশন কন্ট্রোল অফ করা আছে। ট্র্যাকশন কন্ট্রোল অফ করা থাকলে এখানে একটা লাল লাইট জ্বলে থাকবে, সো বাইকের অ্যাকচুয়াল পাওয়ারটা পাওয়া যায়। কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল অন করা থাকলে তখন এই পাওয়ারটা পাওয়া যায় না, কেন জানি। তবে হ্যাঁ, ট্র্যাকশন কন্ট্রোলের ব্রেকিংটা ভালো পাওয়া যায়। তো পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। কিন্তু আরেকটা জিনিস প্যারাদায়ক হচ্ছে গিয়ে, ট্র্যাকশন কন্ট্রোল অফ করলে, আমি যেমন এখন আমার বাইক চাবি অন করা আছে, বাইক চলতেছে, আমি ট্র্যাকশন কন্ট্রোলটা অফ করে দিছি। আবার বাইক চালানো অবস্থায় কিন্তু অফ করা যাবে না, এটাকে হচ্ছে দাঁড়ায়া অফ করতে হবে, আদারওয়াইজ এটা অফ হবে না। আমি যতক্ষণ চালাবো এটা অফই থাকবে। ইনকেস যদি আমি বাইকটাকে বন্ধ করে দিই, তাহলে অটো আবার সেটা অন হয়ে যায়। তো বারবার হচ্ছে এই জিনিসটাকে বারবার চাপ দিয়ে অন অফ করাটা প্যারা লাগে। সো অবশেষে আমরা হোটেলে চলে আসছি, অ্যান্ড আমরা অর্ডার দিচ্ছি হচ্ছে খিচুড়ি। 11:45। চিন্তা করছি একটু হেভি কিছু খেয়ে নিই, পরোটা আর খাইলাম না, কারণ হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করবো। তো চিন্তা করলাম একটা বেস্ট হচ্ছে খিচুড়ি খাওয়াটা। আমরা খাওয়া দাওয়া করে বের হয়েছি, সময় হচ্ছে 12টা। এই 12টার বেশি বাজতেছে, আজান তো 12টা বাজে দেয় না। যাই হোক, আমার ঘুরতে দেখাচ্ছে 12টা, বাট আশপাশে আজান দিচ্ছে, তো বুঝলাম না এটা কোন টাইমের আজান দিচ্ছে। আমরা হচ্ছি কমলপুরে আছি, কমলপুর বাস স্ট্যান্ডের এখানে।
আর আজকে সারাটা দিন এইভাবে এই যে জ্যাম খাইতে 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 আমরা হচ্ছে শ্রীমঙ্গল যাচ্ছি। এখনো শ্রীমঙ্গল আমাদেরকে গুগল ম্যাপ দেখাইতেছে 3 ঘন্টা লাগবে, যে পরিমাণে রাস্তার জ্যাম, ওই জ্যাম ঠেলে যেতে যেতে। সো যদি 12টা বাজে তাহলে আমাদের যা খাওয়া দাওয়া করে মোটামুটি বিকালটা খুব একটা বেশি পাবো না যদি গুগল টাইম অনুযায়ী যাই আর কি। এর মধ্যে চাকুন্নার ওখানে তো বেশ একটা সময় স্পেন্ড হবে, রাস্তার মধ্যে হয়তো আরও 1-2 বার দাঁড়াইতে পারি। তো সব কিছু মিলে আজকের রাইডটা একটু লং হয়ে যাবে কিনা বুঝতেছি না। তারপরে চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ফ্রি রোড পাইলে একটু টানার চেষ্টা করব, কারণ স্লো করা যাবে না। সো মাত্র ভৈরব ব্রিজের টোল প্লাজাতে আমরা ক্রস করলাম। এখানে টোল দিতে হয় না, কিন্তু আমাদের যিনি টোল যেখানে যে লোকটা দাঁড়ায় উনি বলতেছে মামা কিছু টাকা দিয়ে যান। পরে আসলে বাইক রাইডের উপর ছিলাম, টানের উপরে ছিলাম বাইক, পরে আর টাকা দেয় না। আর এখানে টাকা দেওয়াটা কেন, এটা তো কোনো লিগাল জিনিস না। সো কেন ওনাকে টাকা দিব, টাকাই দেয় তাহলে তো টোল দিতে পারি আমরা। যেহেতু টোল দেওয়ার সুযোগ নাই বা টোল নিচ্ছে না, সেহেতু আমাদের টাকা দেওয়ার প্রয়োজন নাই। যারা হচ্ছে আসবেন এরকম টাকা চাইলে দিয়েন না, কারণ নাহলে প্রশ্ন পেয়ে যাবে, পরবর্তীতে সবার কাছ থেকে টাকা নেবে। অ্যান্ড ফাইনালি আমরা ভৈরব ব্রিজে উঠে গিয়েছি। ধন্যবাদ ভৈরব পৌরসভা। ইয়াস, এই ভিউটা ভাল লাগছে, গতবারও ভাল লাগছে। ট্রেনের ব্রিজটা আছে ওই সাইডে, অ্যান্ড এই সাইড থেকে যদি দেখাই, দেখেন 2টা স্টিলের ব্রিজ, দেখতে ভালোই লাগে। এটা ড্রোন থাকলে ফ্লাই করা যেত সুন্দর, বাট এখানে দাঁড়ানোর সুযোগ নেই কারণ আমরা দেরি করে ফেলছি অনেক। সো নাহলে না হলে দাঁড়াইতাম। আর দেখেন আজকে নদীর পানিগুলো কি পরিমাণ ব্লু দেখা যাইতেছে। এই ব্রিজটাতে কোনো এক সময় নেক্সট টাইম আসলে এই ব্রিজটাতে দাঁড়ায় এই ব্রিজটা একটু উপভোগ করতে হবে। জিলাপি, তাল মিষ্টির মতো জিলাপি। সাদা কালার কেন? স্যালাইনের ফ্লেভার আছে, লবণ দিচ্ছে। না না আমি খাবো না। না আমার ভাই একটু টেস্ট তো করে মানুষ। না না আমি চা খাবো। আরে মুরগি ধরছে। আরে সেই কে, আপনি ন্যাশনাল টিমে যান না কেন? আমা চা দিয়েন। এই খুকি, তোমাকে কত বছর এসেও দেখছি তুমি চা তুলতেছো, এখনো দেখতেছি তুমি চা তুলতেছো, ঘটনা কি? আমরা এখানে একটু ছবি তুলবো। কি আর তুলবো, সবাই যেভাবে সিরিয়াল নিয়ে দাঁড়ায় আছে মনে হয় না খুব একটা ভালো ছবি তুলতে পারবো। তারপরে চেষ্টা করি যতটুকু ভালো ছবি তুলতে পারি আর কি। জাস্ট একবার এদিকে তাকান, দেখতেছেন না এটার ভিতরে কি কেমন কেমন জানি লাগতেছে। এরা সব স্কুল ড্রেস পরে স্টুডেন্ট, সবগুলো গাড়ি নিয়ে ওরা আসছে পিকনিক করতে, দেখেন। অ্যান্ড খাচ্ছে সবাই। ওই যে এদিকে ছেলেদের দল, এইদিকে মেয়েদের দল। ওদের কাছে জিনিসটা অনেক বেশি এক্সাইটিং, কিন্তু কারণ ওই বয়সটা আসলে এই জিনিসগুলো অনেক বেশি এক্সাইটিং মনে হয়, কারণ পিকনিক আসলে তখন ভালো লাগতো। আমরা ওই সময় যখন গেছি তো আমাদের কাছে ওই ফিলিংসটা ছিল আর কি। আর এখন আমরা যেমন আসছি বাইক নিয়ে আসছি, এটার এক্সাইটমেন্ট আবার ডিফারেন্ট, ওদেরটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট। মানে প্রতিটা আসলে ট্যুর অ্যান্ড ট্রাভেলের প্রতিটা জিনিসই আপনাকে প্রতিবারই ডিফারেন্ট অনুভূতি আপনাকে দিবে। আর এদিকে চা বাগানগুলো সব পুড়ে ফেলছে, শীতকাল আসলেই কাজটা করে, পুড়ে আবার বর্ষাকালের আগে আগে মানে নতুন চা গাছ রোপণ করে বা কিছু একটা করে।
এই যে এদিকে একদম নাই, বাট কেন জানি আমার এই সময়টাতে আসতেই ভালো লাগে চা বাগানটাতে। এদিকে আরেকটু সামনে গেলে হচ্ছে নূরজাহান টি এস্টেট। নূরজাহান টি এস্টেটটা সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম গ্র্যান্ড সুলতানের সামনে। কি সুন্দর একটা জায়গার মধ্যে খেলতেছে না ক্রিকেট। এই ক্যাচ ধর, ক্যাচ ধর, আউট! আরে ভালো প্লেয়ার, এক হাতে ক্যাচ ধরছে। আর এই সালে ক্যাচ ধরে এমনি করতেছে। অ্যান্ড অবশেষে আমরা আমাদের নির্জন, এমনই নির্জন প্লেস, এখানে আসতে মনে করেন যে আপনার 3-4 কিলোমিটার ভিতরে ঢুকতে হবে। আর রাতের বেলা এদিকে আসতে প্যারা পাবো, যা বুঝলাম। একটু তাড়াতাড়ি চলে আসতে হবে। এই যে নির্জনের ভিতরে আমরা ঢুকতেছি। বাবারে বাবা, আসলে নির্জন। এটা মনে হচ্ছে একদম নতুন হয়েছে। এই যে এরকম রুম আছে, টেন্ট আছে। আচ্ছা, এই জন্যই আমাদেরকে, আমরা খাবার যখন অর্ডার দিছি তখন বলছে আগে ভাগে অর্ডার দিতে। আরে ওই আমাদের টেন্ট, আমরা ওখানে ঘুমাবো। শিটম্যান, আমরা তো পুরো আলাদা একটা জোনে চলে যাব রাতের বেলায়। ও ফাইনালি ঢুকতেই ফার্স্টে ওয়াশরুম। আরে বাবা, ওয়াশরুম তো বড় আছে। দেন একটা মিরর, যেখানে আপনি আপনাকে দেখবেন, আমি আমাকে দেখতেছি। একটা ডাবল বেড, একটা ফ্যান, একটা কাঠের সোফা, আর একটা সুন্দর ব্যালকনি। ওয়াও, সব কাঠের। আর এখান থেকে আমাদের বাইকগুলোকে দেখা যায়। জাস্ট ওই যে ওখানে একটু পর আমরা লাঞ্চ করবো। পাঁচটা 18 মাত্র ওয়াস্টেজ হয়ে যাচ্ছি হচ্ছে যে ক্যান্টিনে, এখানে খাবো। এত সুন্দর একটা বিকাল, আর গাছের ফাঁক দিয়ে আলোটা আসতেছে, সেই লাগতেছে। এখানে বারবিকিউ করার অপশন আছে, আপনি চাইলে বারবিকিউ করতে পারো। এটা হচ্ছে মেনলি ওদের ক্যান্টিন আর কি। নির্জন হাইড আউট, জায়গাটার নাম নির্জন, পরিবেশটাও নির্জন নির্জন। কি রেকর্ড করিস কি হঠাৎ বুঝলাম না কিছু আমি। তো হাসিটা সুন্দর একটা হাস। রুমটা কেমন লাগছে বল? ভালো লাগছে। ভালো লাগছে ইন ডিটেলসে বল না। ভাকার ভালো, ওকাল ভালো লাগে, লাগো দন্ত শেখে সে লাগছে, ভালো লাগছে।